ব্যানার্জিকে পাশে বসিয়ে কীর্তি আজাদ যে প্রেস কনফারেন্স করলেন, আঙ্গুল তুলে বলছেন বিজেপির গুন্ডারা দলের কর্মী সমর্থকদের পেটাচ্ছে, আর তোমরা কিনা সেই দলে গিয়ে ভিড়লে। जिस थाली में खाया उसी में छेद, कम से कम कुछ शर्म तो करो। बीजेपी में जाना है तो बोलो, तुम तो वैसे भी भूपेंद्र यादव के घर पर थे, शुभेंदु अधिकारी वहां बैठा हुआ था। क्या उन कार्यकर्ता को जब बीजेपी के गुंडे मारेंगे तो तुम उनके साथ बैठकर उनका समर्थन करोगे? उन कर्मियों को तुम मार दे खाते हुए देखोगे? इस प्रकार की गद्दारी, जिस थाली में खाया उसी में छेद, तो कम से कम कुछ शर्म करो। बीजेपी में जाना है तो बोलो, तुम तो वैसे ही भूपेंद्र यादव के यहाँ थे, शुभेंदु अधिकारी वहां बैठा हुआ था। কীর্তি আজাদ যাকে উদ্দেশ্য করে এতগুলো কথা বললেন, সেই বিজেপিকে নিয়ে আজ কাটাছেড়া করা যাক। কখনো ভেবেছেন কি যাদের ভয়ে আজ বাঘা বাঘা বিরোধী নেতারা শাসকের পায়ে সাষ্টাঙ্গের দণ্ডবোধ হচ্ছেন, সেই দানবীয় ক্ষমতার অন্দরে বসে জন্মলগ্নের কর্মীরা আজ কোথায় বাস করছেন? যেদিন এই দেশে কোনো প্রতিপক্ষ থাকবে না, বিরোধিতা থাকবে না, তখন কি হবে আন্দাজ করতে পারছেন? প্রচারের এই ঢাক তো একসময় থামবেই, কিন্তু ততদিনে অন্ধকারের চাদরটা চারপাশ গ্রাস করে দিয়েছে। তখন চোখ খোলার আর কোনো সুযোগ থাকবে কি? নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। টেলিভিশনের পর্দাটা জ্বলে উঠলেই দেখতে থাকবেন দেশের জুড়ে একটা অখণ্ড নাম সংকীর্তন চলছে। কিন্তু এই তুমুল কোলাহলের মাঝে দাঁড়িয়ে কখনো ভেবেছেন কি ভারতের রাজনীতিতে আজ সবচেয়ে ব্রাত্য, সবচেয়ে কম আলোচিত বিষয় কোনটা? উত্তরটা হলো খোদ বিজেপি দলটা। খুব মন দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করুন। না না, আমি ওনাদের আইটি সেলের তৈরি করা এই রোবোটিক প্রচারের কথা বলছি না। আমি বলছি এই যে রোজ সকাল উঠে আমরা দেখছি ইডি বা সিবিআই এর জাতা কোলে পড়ে বিরোধী শিবিরের জাদ্রেল সব নেতারা, কিংবা ধরুন ওই যে তৃণমূলের 20 জন সাংসদের মতো হেভিওয়েটরা রাতারাতি কেমন ভোজবাজির মতো পদ্ম শিবিরে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবোধ হচ্ছেন, তা নিয়ে খোদ ওই দলের ভেতরে কি কথা হচ্ছে? যে দেশে পাড়ার তোলাবাজের ভয়ে মানুষ সাত পুরুষের ভিটে ছেড়ে পালিয়ে যায়, সেখানে পিঠ বাঁচাতে নেতারা দল বদলালে তাকে আর রাজনীতি বলে কেন লজ্জিত করছেন? ওটা তো স্রেফ সার্ভাইভাল ইনস্টিস্কট, মানে বেঁচে থাকার আকুতি। বাইরে থেকে দেখলে মনে হবে বাহ কি অপূর্ব চাণক্য নীতি, কিন্তু বিজেপির যে কর্মীটি গত 10 বছর ধরে মার খেয়ে বুথ স্তরে রক্ত জল করে দলকে খাড়া করলো, তার মনের অবস্থানটা ভেবেছেন? আমাদের শীর্ষ নেতৃত্বের রণকৌশলটা লক্ষ্য করুন। ওনাদের 24 ঘন্টার ডিউটি হলো বিরোধী দলগুলোর সিলেবাস মুখস্থ করা। এই যে ওমানে উপসাগরে মার্কিন সৈন্যদের বোমায় তিনজন ভারতীয় নাবিক মারা গেলেন, দেশবাসী আশা করেছিল বিশ্বগুরু হয়তো একটা শোক বার্তা দেবেন বা অন্তত একটা কড়া নিন্দার টুইট আসবে, কিন্তু না, কিছুই এলো না। প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলটি তখন প্যারিসের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, দ্বিপাক্ষিক কূটনীতির সেলফিতে মগ্ন। বুঝি যে মোদিজির ইমেজটা এখন গ্লোবাল লিডাররা কি ছোটখাটো বোমাবাজির শোক প্রকাশ করে সময় নষ্ট করেন? ওনার এক্স হ্যান্ডেল তো এখন বিশ্বমঞ্চের ক্যাটালগ। তাছাড়া আমাদের বন্ধু দেশ, বন্ধু বোমা মারলে কি আর টুইট করে শোক জ্ঞাপন করা যায়? তবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করে কি লিখেছেন দেখুন। রাহুল গান্ধী যে টুইটটা করলেন সেটা দর্শক বন্ধুদের সুবিধার জন্য বাংলায় বলছি আমরা। 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েকদিন পেরিয়ে গেল, আমেরিকার পক্ষ থেকে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা দেখা যায়নি, বরং তারা নির্দেশ জারি করেই চলেছে। ওদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপের সময় 3 ভারতীয় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করার বদলে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও আমাদের উল্টে হুঁশিয়ারি দেন, তা নিয়েও সরকার টু শব্দটিও করেনি। রাহুল তার পরের টুইটে এই নিয়ে মোদিকে তোপ দেখে লিখলেন, একটি স্বাধীন দেশ কখনো এমন ভাষা মেনে নিত না, কিন্তু আমাদের কম্প্রোমাইজড প্রধানমন্ত্রী নীরব। তিনি নির্দেশ শুনছেন এবং তা মেনে চলছেন। দেশের মর্যাদা রক্ষায় তিনি কোনো পদক্ষেপ করছেন না। দেখছেন তো নিশ্চয়ই রেকর্ড ভাঙার যে একটা তুমুল হিড়িক উঠেছে চারিদিকে। জওহরলাল নেহরুর রেকর্ডটা কি ভেঙে চুরমার করে দেওয়া গেল? এখন যাবতীয় তুলনা, যাবতীয় মাপকাঠি সব ওই নেহরুকেই ঘিরে। আশ্চর্যের বিষয় হলো এই আকুলতার চক্করে বাজপেয়ীজির মতো দলের নিজস্ব আইকনরাই এখন ইতিহাসের ফুটনোটে তলিয়ে যাচ্ছেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় তলিয়ে দেখলে একটা অদ্ভুত মনস্তত্ত্ব চোখে পড়ে। যে নেহরুকে নিত্যদিন গালমন্দ করা, অপমান করা আইটি সেলের মজ্জাগত অভ্যেস, দিন শেষে ওনার চেয়ে সংখ্যায় বড় হওয়ার জন্য এত মরিয়া কেন সবাই? এটা তো আসলে একটা গভীর নেহরু কমপ্লেক্স। নেহরুকে খাটো করে নিজেদের মহান দেখানোর এই তাড়নায় আজকাল দিন গোনার অঙ্কটাও ওলট পালট করে দেওয়া হচ্ছে। এমন সব আজগুবি দাবি করা হচ্ছে যে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার প্যাটেলের ঐতিহাসিক অবদানটাই গুলিয়ে যাওয়ার জোগাড়।
বলা হচ্ছে 1947 থেকে 1952 এই 5 বছর নাকি দেশে কোনো নির্বাচনই হয়নি, তাই ওই সময়টাকে ধর্তব্যের মধ্যেই রাখা যাবে না। বলিহারি যুক্তি, যে কোনো পরিষদ অক্লান্ত পরিশ্রমে দেশে সংবিধান লিখলো, যাদের ভোটে প্রথম অন্তর্বর্তী সরকার তৈরি হলো তারা বুঝি আকাশ থেকে পড়েছিলেন? নেহেরু সব মিলিয়ে 16 বছর 9 মাস অর্থাৎ 6131 দিন প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন। শাসক দলের নিচুতলার নেতারা কি সত্যি এইসব গাণিতিক কারচুপি চোখ বুজে গিলে নেন, নাকি নিজের মগজ খাটিয়ে আড়ালে হাসেন? আসলে এই দলের ভেতরের কাঠামোটা দেখলে আজকাল ওই বহুজাগতিক গুগল বা মাইক্রোসফটের মতো সংস্থার কথা মনে পড়ে যায়। হাজার হাজার কর্মী যেমন একই মাপে একই ছাঁচে তৈরি হয়ে রোবটের মতো কাজ করে যান, এখানেও তাই। ওপারে শুধু দুজনই দৃশ্যমান, বাকিরা সবাই ক্লার্ক। বিরোধীদের যেসব নেতারা ইডি সিবিআই এর তাড়া খেয়ে রাতারাতি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের রোগ নিরাময়ের একমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে উঠছে এই শাসক দল। একটু যুক্তি দিয়ে ভাবুন, কেউ যদি আদর্শের টানে দলে আসে সেটা আলাদা কথা, কিন্তু কেউ যখন শুধুই ইডির খাঁড়া আর পরাজয়ের ভয়ে আত্মসমর্পণ করতে আসে, তাকে দেখে কি পুরনো কর্মীর মনেও চোর কাটা বিঁধবে না? সে তো বুঝবে ক্ষমতার এই জাঁতাকনের বিরুদ্ধে কোনোদিন মুখ খুললে তাকেও ভেতরের ঘরেই আটকে দেওয়া হবে। মিডিয়া অবশ্য আমাদের দুটো মুখ ছাড়া আর কিছু দেখতে দেয় না, কিন্তু দেশের আসল ক্ষতগুলো, এই যেমন আকাশ ছোঁয়া বাজার দর কিংবা একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস, এইসব নিয়ে কখনো কোনো শাসক দলের কর্মীকে নিজের সরকারের বিরুদ্ধে একটা মৃদু গুঞ্জন করতেও শুনেছেন আপনি? ক্ষমতার এই বিপুল মহাসমুদ্রে বসার পর আমজনতার সমস্যার সঙ্গে নেতাদের সম্পর্কটাই বদলে গেছে। অন্যায় দেখে কি এই দলের দ্বিতীয় বা তৃতীয় স্তরের নেতারা মনে মনে একটু আফসোস করেন, নাকি ক্ষমতার লোভে স্রেফ চোখ কান বন্ধ করে রাখেন? এবার বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর সার্জিক্যাল স্ট্রাইকের কথায়। সম্পূর্ণ কাল্পনিক একখানা অভিযোগের উপর ভিত্তি করে নিউজ ক্লিকের দপ্তরে তল্লাশি চালানো হলো। প্রবীণ সম্পাদক প্রবীর পুরকায়স্তকে টানা 8 মাস জেলে পুরে রাখা হলো। একটা আস্ত স্বাধীন সংবাদ প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো। প্রায় 100 জন কর্মী রাতারাতি কাজ হারালেন। অথচ শেষ পর্যন্ত কি হলো? আদালতের চৌকাঠে গিয়ে সেই সাজানো মামলা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। আদালত স্পষ্ট জানিয়ে দিল সব অভিযোগই ভিত্তিহীন। ইডি সিবিআই দিয়ে এমন সাঁড়াশি চাপ দেওয়া হলো যে শেষমেশ চ্যানেলটাই বিখ্যাত শেঠজির পকেটে চলে গেল। কত শত সংবাদকর্মী কাজ হারালেন। পরে বোঝা গেল শেঠজি ঘুরপথে চ্যানেল নেবেন, সেই কারণেই আগে একটা প্রেক্ষাপট সাজানো হয়েছিল। পরে এই নিয়ে কোর্টে কি বলল তাতে শেঠজি বা আমাদের কি এসে যায়? মিশন তো সাকসেসফুল। প্রবীর পুরকায়স্ত গ্রেপ্তার হওয়ার সময় তখনকার কেন্দ্রীয় মন্ত্রী বুক ফুলিয়ে প্রেস কনফারেন্স করে দেশদ্রোহিতার কত গল্প শুনিয়েছিলেন। এখন যখন ফানুস ফেটে গেল, উনি কি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন? আজ যখন নিউজ ক্লিকের কেসটা ভুয়ো প্রমাণিত হলো, তখন কি তার মনে একটু অনুশোচনা হচ্ছে, নাকি আরো একটা মুখ বন্ধ করা গেল বলে মনে করে আত্মপ্রসাদ লাভ করেন? দুর্নীতির বিরুদ্ধে সততার ঝান্ডা নিয়ে লড়াই করা খাঁটি বিজেপি কর্মীটি যখন ফেসবুকে বা ইউটিউবে শুভেন্দু অধিকারী কিংবা কাকলি ঘোষের সেই বহু পুরনো স্ট্রিং অপারেশনের ভিডিওগুলো দেখেন, তখন তাদের মনের অবস্থানটা ঠিক কেমন হয়? কীর্তি আজাদরা হয়তো ভাবেন এইসব ভিডিও বাজারে ছাড়লে শাসকের অন্দরমহলে একটা সুনামি বয়ে যাবে, কিন্তু বাস্তবটা বড়ই নিষ্ঠুর। যে কর্মীরা বুথ স্তরে মার খেলেন, রক্ত দিলেন, আজ তারা দেখছেন যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা পঙ্গু হলেন, শীর্ষ নেতৃত্ব আজ তাদের সাথে এক আসনে বসে কোলাকুলি করছেন। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? তাই ক্ষমতার এই মহোৎসবকে বাইরে থেকে না দেখে ভেতরের মানুষের চোখ দিয়ে দেখাটা বড্ড দরকার। যে মানুষটা বহু বছর ধরে এই মতাদর্শের ঘর সংসার আগলে বসে আছেন, তিনি যখন চারপাশের এই সুবিধাবাদী মেরুদণ্ডহীন আর দল বদলুদের ভিড় দেখেন, তখন কি ওনার বুকটা সত্যি গর্বে 56 ইঞ্চি হয়ে যায়? ট্র্যাজেডিটা ঠিক কোন স্তরের তা বুঝতে একটা সাম্প্রতিক উদাহরণ দেওয়া যাক। রাম মন্দিরের অনুদানের টাকা চুরির একটা অভিযোগ সামনে এলো। এ নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, হ্যাঁ সেই হেভিওয়েট বাহুবলী নেতা যিনি মহিলা কুস্তিগীরদের আন্দোলনের সময় বুক ঠুকে বলেছিলেন দবদবা থা দবদবা হ্যায় ওর দবদবা রহেগা, তিনি এই চুরির প্রশ্নে কেমন রিয়াক্ট করলেন জানেন? উনি ক্যামেরার সামনে বললেন, আমি যদি সত্যি কথাটা মুখ ফুটে বলে দেই তবে অনেকের খুব বড় চোট লেগে যাবে। আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, কারণ ওনারা বড্ড প্রভাবশালী লোক, তাই স্রেফ ভয়েই আমি সত্যিটা বলছি না। ভেবে দেখুন, রামের নামে দেশ কাঁপিয়ে দেওয়া পার্টির একজন প্রতাপশালী নেতা স্রেফ ভয়ে সত্যি কথা বলতে পারছেন না। এরপরও কি বলবেন শাসকের অন্দরে সবাই খুব সুখে আছেন? একনাথ সিন্ডে, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী কিংবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা তো স্রেফ হিমশৈলের চূড়া মাত্র।
এরকম শত শত নাম আছে যেখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসা নেতারা রাতারাতি সংগঠনের মগডালে গিয়ে বসে পড়েছেন। কিন্তু এই বহিরাগতদের এইভাবে শীর্ষস্তরে প্রমোশন পেতে দেখে ঘরের পুরনো কর্মীদের বুকটা ঠিক কতটা দমে আছে তা নিয়ে দলে কোনো সমীক্ষা হচ্ছে কি? দলটার চালচলন একেবারে মাল্টিন্যাশনাল কোম্পানির মতো। একটা সংস্থায় আপনি হয়তো 10 বছর ধরে দিনরাত এক করে রক্ত জল করে কাজ করছেন এই আশায় যে একদিন আপনারও বড় পদোন্নতি হবে, কিন্তু হুট করে একদিন দেখা গেল মালিক পক্ষ বাইরে থেকে অন্য একটা কোম্পানির চেনা লোককে এনে সিইও বানিয়ে আপনার মাথার উপর বসিয়ে দিল। শাসক দলের আদি অকৃত্রিম নেতাদের মনেও কি আজ ঠিক এইরকম কর্পোরেট বঞ্চনার চোরা স্রোত বইছে না? ওনারা কি সত্যি বিশ্বাস করতে শুরু করেছেন যে এই নতুন জামানায় প্রমোশন বা পুরস্কার পেতে গেলে আগে অন্য দলে গিয়ে একটু দুর্নীতি করে আসাটা বাধ্যতামূলক? রাজনীতিতে এই যে চোর পুলিশ খেলাটা রাতারাতি ভাই ভাই খেলায় রূপান্তরিত হলো, এটা বাইরে থেকে দেখতে যতই নিটল কর্পোরেট টেক ওভার মনে হোক না কেন, এর ভিতরে একটা মস্ত বড় শূন্যতা কাজ করছে। আদর্শের দেয়ালগুলো ধসে গিয়ে আজ সেখানে একটা স্রেফ ক্ষমতার ইমারত দাঁড়িয়ে আছে। আজকের ভারতের রাজনীতি থেকে বিরোধী হওয়ার বিকল্পটাই অবলীলায় মুছে দেওয়া হচ্ছে। ইতিহাসের চাকা ঠিকই ঘোরে, তবে মাঝে মাঝে সেই চাকা এমন অদ্ভুতভাবে ঘোরে যে চেনা মন্ত্র অচেনা ব্যঙ্গে রূপান্তরিত হয়। 2500 বছর আগে এই ভারতবর্ষে উচ্চারিত হয়েছিল এক পরম আশ্রয়ের মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আজ 2026 সালের ভারতীয় রাজনীতির অলিন্দে কান পাতলে সেই মন্ত্রেরই এক অদ্ভুত ক্রূর এবং সুবিধাবাদী সংস্করণ শোনা যাচ্ছে। আজকের বিরোধী শিবিরের ট্র্যাজিক পরিণত দেখে মনে হচ্ছে নতুন জামানার অলিখিত আপ্তবাক্য একটাই, মোদিং শরণং গচ্ছামি, এনডিএ সংঘং গচ্ছামি। যে বিরোধীরা কাল পর্যন্ত আদর্শের ডুগডুগি বাজিয়ে ময়দানে লড়ছিলেন, আজ ইডি সিবিআই এর এক একটা মৃদু ফুৎকারে তাদের সেই অহংকারের ইমারত বালির বাঁধের মতো ধসে পড়ছে। আদর্শের লড়াই এখন অতীত, নিজের পিঠ বাঁচানো আর ক্ষমতার মধু ভাণ্ডারে একটুখানি জায়গা পাওয়ার আকুতি এখন পরম সত্য। তাই কোনো বিচার বুদ্ধি বা মতাদর্শের তোয়াক্কা না করে একের পর এক বিরোধী হেভিওয়েট আজ অবলীলায় মোদিজির মহাশরণমে গিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন। আর যে এনডিএ জোটকে কাল পর্যন্ত তারা গণতন্ত্রের শত্রু বলে দাগিয়ে দিয়েছিলেন, আজ সেই সংঘের ভেতরেই পরম শান্তি ও নির্বাণ খুঁজছেন। কিন্তু এ তো কোনো আধ্যাত্মিক মোক্ষ লাভ নয়, এ হলো স্রেফ রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত আত্মসমর্পণ। মন্ত্রটা তো প্রাচীন হতে পারে, কিন্তু আজকের প্রেক্ষাপটে এর চেয়ে বড় রাজনৈতিক স্যাটায়ার আর কিচ্ছু হতে পারে না। শুধু বিরোধী দল নয়, শাসকের যারা তথাকথিত সহযোগী দল তারাও আজ চরম সংকটে। তাদের মনে ভবিষ্যতের বিরোধী হওয়ার যেটুকু সম্ভাবনা ছিল তা গোড়া থেকে উপরে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলোর হাতে আজ এতখানি ক্ষমতা আর বেপরোয়া জেদ রয়েছে যে তাদের একটা মৃদু হুঙ্কারে গোটা বিরোধী শিবির তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। আসলে গণতন্ত্রে বিপক্ষ বা বিরোধী মানে কিন্তু কেবল গুটি কয়েক রাজনৈতিক দল বা স্রেফ কিছু সাংসদ বিধায়ক নয়। আমজনতা ইভিএম এর বোতাম টিপে বিরোধীদের এই কারণেই বেছে নেয় যাতে সরকারের একনায়কতন্ত্র আর খামখেয়ালিপনার সামনে কেউ একজন মেরুদণ্ড সোজা করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আওয়াজ তুলতে পারে। সহজ কথা, জনতাই হলো আসল বিপক্ষ। তাই আজ যদি বিরোধী দলগুলোকে এইভাবে বুলডোজার দিয়ে পিষে দেওয়া হয়, তবে তার আসল অর্থ হলো আগামী দিনে আমজনতাকেও ঠিক এইভাবে পিষে দেওয়া হবে। সাধারণ মানুষ যাতে আর চোখে দেখতে না পায়, মগজ দিয়ে ভাবতে না পারে আর মুখ ফুটে কোনো প্রশ্ন তুলতে না পারে, তার সব বন্দোবস্ত পাকা করা হচ্ছে। মানুষের হাড়ের মজ্জার ভিতরে ভয়ের এমন একখানা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সরকার শব্দটা শুনলেই মাঝরাতে তার চোখের সামনে ভেসে উঠবে জেলের অন্ধকার কুঠুরি, পুলিশের লাঠি কিংবা ভোরবেলা কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকে পড়া ইডি সিবিআই এর টিম। যদি এই দেশে সত্যি সত্যি কোনো বিরোধী কণ্ঠ না থাকে, তবে আমজনতার নিজস্ব অস্তিত্ব মিটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আর আপনার অস্তিত্ব মিটে যাওয়ার মানে হলো আপনি নিজের অধিকারের কথা বলতে ভয় পাবেন, সন্তানের ভবিষ্যতের জন্য প্রশ্ন তুলতে গিয়ে কুঁকড়ে যাবেন। ঢাকের আওয়াজ তো একসময় থামবেই, কিন্তু অন্ধকারের এই চাদরটা যখন চারপাশটা গ্রাস করবে, তখন চোখ খোলার আর কোনো সুযোগ থাকবে কি? ভেবে দেখবেন। ভালো থাকবেন। আর হ্যাঁ, নিজেদের মেরুদণ্ডটা মাঝে মধ্যে একটু সোজা করে স্ট্রেচিং করে নেবেন, কাজে দেবে। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।